প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুনে মোয়াসিফের একক দৃশ্য শিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। আলতা আমাকে একটা সেই পুরনো দিনের প্রাগৈতিহাসিক গল্প বলছে। হ্যাঁ ভাবি, গল্পটা শুনেন। গল্পটা শোনার পরে আপনারা দেখে থ হয়ে যাবেন। হয়ে যাবার পর জ্ঞান ফিরবে তো। আমি রাহাত, এলাকায় সবাই আমাকে ব্রিলিয়ান্ট বয় রাহাত বলে। এই, তোর আবার এই নাম কবে থেকে হলো রে? তুমি জানবে কি করে? এলাকার খবর রাখো। বাই দ্য ওয়ে, ওনার নামটা কি? রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী ইশফাত আরা রনি। শুভ দুপুর। শুভ দুপুর আপু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। মিষ্টি একটা মেয়েকে সামনে পেয়েছে, গান তো শুনবো আর গল্প তো হবেই। একটু জানি যে এখন আসলে সঙ্গীতকে ঘিরে ব্যস্ততা কি কি আছে? আসলে সঙ্গীতকে ঘিরে সবসময় ব্যস্ততা থাকে। এখন একটু ব্যস্ততা কম, যেহেতু আমরা সঙ্গীত শিল্পীদের আমাদের স্টেজ পারফরমেন্স যেগুলো সেগুলো শীতের সময় শুরু হয়। তো এখন টুকটাক প্রোগ্রাম হচ্ছে, পাশাপাশি আমি আমার নিজের মৌলিক গান নিয়ে কাজ করছি। বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে রেকর্ডিং লাইভ হচ্ছে, এগুলো নিয়ে ব্যস্ততা চলছে। সামনে তো ঈদ, তো ঈদ মানেই তো আসলে ঈদকে ঘিরে কিছু নতুন গান রিলিজ করবার একটা চিন্তা ভাবনা থাকে, সেটা নিয়ে পরিকল্পনা চলছে কিনা? আপনি বলছিলেন মৌলিক গানের কাজ করছেন। ঈদকে ঘিরে আমি একটি নতুন মৌলিক গান আনছি, সেটা স্পেশালি হচ্ছে আমার বেবিকে নিয়ে। আচ্ছা, অলরেডি আমার বেবির একটি কভার সং আমি আমার চ্যানেল থেকে দিয়েছি, সেটা দর্শক অনেক বেশি গ্রহণ করেছে। এখন চাচ্ছি যে আমি আমার ভয়েসে আমার বেবিকে নিয়ে একটি গান করতে। তো এই গানটি নিয়ে আমি কাজ শুরু করেছি। খুব গানের লেখা বা সুর করা এটা কার? গানটি লেখা হচ্ছে তারেক আনন্দ ভাইয়া এবং গানটি সুর করেছে অনিরুদ্ধ শুভ এবং মিউজিকও তার। এটা কি আপনার ইউটিউব চ্যানেলে রিলিজ হবে? এটা আমার রনি স্টিউ ইউটিউব চ্যানেল থেকে আসবে। আচ্ছা, এখন তো ম্যাক্সিমাম সঙ্গীত শিল্পীকে আমরা দেখি কি নিজেদের ইউটিউব চ্যানেলের জন্যই কাজ করে। আপনার কি নিজের ইউটিউব চ্যানেল ছাড়া অন্যান্য প্ল্যাটফর্মের জন্য কাজ করা হয় কিনা? আমরা তো সব প্ল্যাটফর্মের জন্য কাজ করি। নিজের ইউটিউব চ্যানেলটাতে নিজের মৌলিক যে গানগুলো আছে সেগুলো দিচ্ছি। আবার সেই মৌলিক গান নিয়ে তো বিভিন্ন চ্যানেলগুলোতে কাজ করছি, বাহিরে এই গানগুলো গাচ্ছি এবং আমাদের গানগুলো যারা পছন্দ করছে তারা সেই গানগুলো করছে। রেসপন্স কেমন পান? মানে শুধুমাত্র তো এমন না যে পজিটিভ রেসপন্সই আসে, কখনো কখনো একটু সমালোচনারও মনে হয়, কখনো সমালোচনা সবকিছুতেই থাকবে, ভালো কাজেও থাকবে। ওই সমালোচনাটা কিভাবে নেন, একসেপ্ট করেন? আমার যদি আমি সমালোচনার কথা বলতে যাই, আমার কাছের মানুষরা আমাকে বেশি সমালোচনা করে এবং সেই সমালোচনাগুলো আমার খুব ভালো লাগে। কাজে বলতে আমার যদি আমাকে নেগেটিভ কেউ কিছু বলে, আমাকে নিয়ে সমালোচনা করে, আমার কাজের গতি আরো বেড়ে যায়। আমার তখন আরো মনে হয় যে আরো কাজ করতে হবে, আরো ভালো কাজ করতে হবে, কিভাবে নিজেকে আরো একটু ফাইন টিউনিং করা যায়, এই চিন্তাগুলো কাজ করে। সেগুলো আমার খুব ভালো লাগে। যখন আমার সমালোচনা একটু কমে যায়
তখন আমার মনে হয় না ওরা মনে হয় আমাকে একটু কম ভালোবাসছে, গুরুত্ব দিচ্ছে না। সমালোচনা আছে তো ভালোবাসা আছে, আমি সমালোচনায় থাকতে চাই। বাহ। আমি চাই যে আমার হেটার্স যারা আছে, শুভাকাঙ্ক্ষী যারা আছে, সবাই আমাকে সমালোচনা করুক, আলোচনা করুক, কারণ তাদের সমালোচনায় আমি আমার কাজগুলো আরো বেশি করতে আরো পারি, নিখুঁত ভাবে কাজটা করে যেতে পারবেন। একটি গান শুনি, তারপর আমরা বাকি গল্পে যাবো। আচ্ছা, আমি খুব রিসেন্টলি আমার রনিস টিউন থেকে একটি গান রিলিজ দিয়েছি, সেই গানটি করছি। ঠিক আছে। বুকের পিঞ্জরা ভাঙিয়া কলিজা ছিড়িয়া পাখি আমার যায় রে উড়িয়া, বুকের পিঞ্জরা ভাঙিয়া কলিজা ছিড়িয়া পাখি আমার যায় রে উড়িয়া, একবার চাইল না পাখি পিছন ফিরিয়া, একবার চাইল না পাখি পিছন ফিরিয়া, কলিজা ছিড়িয়া পাখি যায় রে উড়িয়া, বুকের পিঞ্জরা ভাঙিয়া কলিজা ছিড়িয়া পাখি আমার যায় রে উড়িয়া। বাহ, ভীষণ সুন্দর, মিষ্টি একটা গান। আপনার নাম হচ্ছে ইশফাতারা রনি। এই রনি নামটা শুনে অনেকে মানে এটা মনে করেছে যে এটা তো ছেলেদের নাম। এটা শুধু মনে করেনি, মানে অলওয়েজ এই নামটা নিয়ে আমি মানে বিড়ম্বনায় থাকি। মানে সবাই প্রথমে ভাবে ছেলে, এটা মানে দুটোর নামই আমার, ইশফাতারাটাও ছেলের মতো যায়, রনিটাও ছেলের মতো যায়। তো এরকম কিছুদিন আগে হয়েছে, একটা স্টেজে হয়েছে, ওপেন স্টেজে গান করতে গিয়েছি। তখন আর কি যিনি উপস্থাপনা করছেন তিনি তো আর আমাকে দেখেনি, তো ইশফাতারা রনি, উনি ভেবেছে হয়তো আমি ছেলে। তো উনি তখন আমাকে ঘোষণা দিচ্ছে, যখন আমি স্টেজে উঠবো, আমার নাম যখন বলছে, তখন বলছে এবার যেহেতু আমি একটা রিয়েলিটি শো থেকে এসেছি, সব টেক লাগিয়ে বলছে, হ্যাঁ বিশেষণ লাগিয়ে এটা গিয়ে শেষে বলছে এবার মঞ্চে আসছে রনি ভাই। তারপর দেখে রনি আপু, তারপরে আমি আসার পরে তো মানে রনি আপু হয়ে গেলাম। এরকম সব জায়গায় হয়, সব জায়গায়। আপনার নামটা কে রেখেছিলেন? আমার খালা রেখেছে। আচ্ছা, ওর খালাকে কখনো একটু বকাঝকা করেন যে এই নাম কেন রেখেছেন? পরশু আমি বললাম কেন এই নামটা রাখলাম, মানে আসলে আমার ভাই নাই, আমরা 4 বোন, তো একটা ভাইয়ের অভাব থেকে তারা খুশিতে আগেই দেখা যায় যে নামটা রেখে দিয়েছে, তখন দেখে যে না তো নামটা আর চেঞ্জ হয়নি। জন্মের আগে নাম রাখা হয়ে গেছে। জন্মের আগে নাম রেখে সেটার সাফারার আমি। শৈশবটা কেমন ছিল? কোথায় কেটেছে? শৈশব আমার খুবই দুরন্ত ছিল, খুবই ভালো ছিল, এখনো ভালো। শৈশব কেটেছে আমার ময়মনসিংহের হালুয়াঘাটে। তো আমি ক্লাস 8 পর্যন্ত হালুয়াঘাটে ছিলাম। তারপর আর পড়াশোনার জন্য শহরে চলে আসি, বাবা মা সহই আসি। তো পরিবারে কেউ ছিলেন যিনি গান গাইতেন? আমার পরিবারে গান গাওয়ার মতো কেউ ছিল না। তাহলে আপনি কেন গান গাওয়া শুরু করলেন? আমি আসলে থাকে না ভালো লাগা থেকে শুনে শুনে চলে আসছি। যখন ক্লাস 6-এ পড়ি, তখন স্কুলগুলোতে জাতীয় পুরস্কার প্রতিযোগিতা হয়, তখন থাকে না যে শুনে শুনে গান একটা করা, তখন আমি শুনে শুনে গান করে বিভাগীয় পর্যন্ত চলে আসছি। মানে ওই প্রতিযোগিতা আমার তখন প্রাতিষ্ঠানিক, হ্যাঁ আমার তখন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, মানে শখে শখে স্যার বললো যে ও তো ভালো গায়, আচ্ছা দেখি, স্কুল থেকে আর কি নাম দিয়ে দেয়, দিলাম, শখে শখে গিয়ে গিয়ে অনেক দূর চলে আসলাম। আচ্ছা, তারপর আমার যিনি উস্তাদ, তার নজরে পড়লাম, তিনি ভাবলো যে না মেয়েটাকে একটু যদি সাপোর্ট দেওয়া যায় মেয়েটা ভালো করতে পারবে। তারপর উনি আমার বাবা মার সাথে কথা বলে, বাবা তো প্রথমে রাজি না, মা রাজি। তারপর আমার একজন কাকার সাপোর্টে প্রথমে আমাকে হালুয়াঘাট সরগম পাঠাগার সঙ্গীত বিদ্যালয়ে ভর্তি করে গানের জন্য। কাকাই প্রথম হারমোনিয়াম কিনে দেয়। আপনি যে এই যে নিজে নিজে গান শুনে প্র্যাকটিস করে বিভাগীয় পর্যায়ে চলে গিয়েছিলেন, সেই সময় বাবা মা কি জানতেন যে আপনি? না, সেটা স্কুল থেকেই। আচ্ছা, স্কুল থেকে বাবা মা জানতেন না। কিন্তু যখন জেনেছেন তখন রাগ করেননি? বা না, রাগ করেনি, এটা তো স্কুলে একটা প্রতিযোগিতা, ভালো, তখন আরো খুশি হয়েছে, বাহ মেয়ে তো ভালো করছে। আচ্ছা, খেলাধুলায় আমি খুব ভালো ছিলাম, যে কোনো খেলায় ফার্স্ট সেকেন্ড হতাম, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ আপনি অনেক ভালো ছিলেন। পড়াশোনার পাশাপাশি। তারপরে যখন ওস্তাদজির কাছে গেলেন, তখন আসলে প্রথম ওস্তাদজির কথা আপনি বলছিলেন। আমার প্রথম শেষ ওস্তাদ একটাই এখন পর্যন্ত, উস্তাদ হাতেম আলী, এখন পর্যন্ত উনি আমার উস্তাদ। সেই যে শুরু থেকে উনি আমাকে গাইডলাইন দিচ্ছেন এখন পর্যন্ত, এবং আমার সঙ্গীতের এতটুকু জার্নি
পুরোটাই আমি বলবো ওনার যে জন্য সম্ভব। ওনার আসলে সঙ্গীত পরিশ্রম ছিল অনেক। গুরুমুখী বিদ্যা, মানে এটা আসলে গুরু ছাড়া বা গুরুকে ওই শ্রদ্ধা করা ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না এত দূর আসা। একদম, আর আমরা তো ছোটবেলায় এমন হয় না যে শখের বশে গান গাইছি, সেটা একরকম, কিন্তু প্রফেশনালি আসলে গানকে বেছে নেওয়া এটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে কবে আসতে পেরেছিলেন? প্রফেশনালি আসতে পেরেছি 2009-এ, যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব। হ্যাঁ হ্যাঁ তখন অন্যান্য সাবজেক্টের পাশাপাশি মিউজিক সাবজেক্টটাও আছে। ছিল। তারপর আমার স্যার বললো তাহলে তুমি গান নিয়ে পড়াশোনা করো। বাড়িতে সবাইকে বললাম, সবাই বলে যে ঠিক আছে ফর্ম উঠাও, এটা পরীক্ষা দাও, অন্যান্য সাবজেক্টেও দাও। তো দিলাম। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ইংলিশে টিকে গেলাম, আবার কবি নজরুলে মিউজিকে টিকে গেলাম। জি। তখন কোনটাতে পড়বো, বসেন একটা বোর্ড মানে মিটিং, ফ্যামিলি মিটিং বসছে। হ্যাঁ, ফ্যামিলি মিটিং কি করবে, মানে ম্যাক্সিমামই হচ্ছে না রাজশাহীতে যাও, ইংলিশে পড়ো, ওটার ফিউচার ভালো, ফিউচার ভালো। কিন্তু পরে আমার বাবা বলতেছে যে না, এটা হচ্ছে এক্সট্রা, এই সাবজেক্টটার সামনে ভবিষ্যৎ অনেক ভালো। ইংলিশ তো সবাই পড়তেছে, সবাই পারবে, ও তো ইংলিশ পারে, ওর যে সাবজেক্ট আছে এটা দিয়ে সে ইংলিশের জন্য অ্যাপ্লাই, ইংলিশের চাকরি করার, ইংলিশের যে চাকরিগুলো আছে সেগুলোর জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। বাট যারা ইংলিশ থেকে অনার্স মাস্টার্স করছে তারা তো সঙ্গীতে যে করতে পারবে না, তো ও করতে পারবে না। তাহলে ও যেহেতু ও এদিকে ভালো আছে, ও কোনটা চায়? আমি বললাম তোমরা যেটা বলো সেটাই। তারপর সিদ্ধান্ত হলো যে ঠিক আছে মিউজিকে পড়ো, বাড়ির কাছে আছে, বাড়ির কাছে সাবজেক্টও ভালো, পাবলিক ইউনিভার্সিটি, এখান থেকে পড়াশোনা করো। তারপর অনার্স করলাম মিউজিকে, মাস্টার্স করলাম, এবং আলহামদুলিল্লাহ আমার লাক খুবই ভালো, আমি মাস্টার্স করার কিছুদিন পরেই গভর্নমেন্ট জব পেয়ে গেলাম। বাহ, চমৎকার। মানে আপনার জন্য, এবং সেটা সঙ্গীতের উপরে। হ্যাঁ, মানে ভাগ্যটা যেন সুন্দর করে একদম রেডি করা ছিল, একবার রেডি করা ছিল, এবং সবাই খুব খুশি যে না, অন্যান্য আমার সাথে যারা অন্যান্য আমার ফ্রেন্ডসরা আছে এখনো ওরা ধরতে গেলে বেকার আছে অনেকেই। তো আমার লাকটা সবসময় বাবা আমার দোয়া ছিল, সেই জন্য হয়তো বা এগিয়ে যাচ্ছি। এবং আপনার চেষ্টা পরিশ্রম সেটাকেও আসলে ইগনোর করবার কিন্তু কোনো উপায় নেই। সেটা হ্যাঁ, আরো একটি গান শুনি আমরা। কোন গান? আচ্ছা, আরেকটি গান করছি, সেটাও আমার রনিস টিউন থেকে রিলিজ হয়েছে, গানটি খুব সাড়া পেয়েছে। এটাও একটি স্যাড ভার্সনের গান, এটা করছি। আগে আমি ভালো ছিলাম যখন তোরে মন সপিলাম, আগে আমি ভালো ছিলাম যখন তোরে মন সপিলাম, বিশ্বাস করে জায়গা দিলাম, দিলাম বুকে ঠাই, এখন আমার দোষের অভাব নাই রে বন্ধু, এখন আমার দোষের অভাব নাই। করলি কত কসম রে তুই হাতে হাত রাখিয়া, আমার না পাইলে নাকি যাইবি তুই মরিয়া, করলি কত কসম রে তুই হাতে হাত রাখিয়া, আমার না পাইলে নাকি যাইবি তুই মরিয়া, যখন আমি ভরসা করলাম আপন করে কাছে নিলাম, মায়া কইরা অন্তরেতে দিলাম আমি ঠাই, আমি মায়া কইরা অন্তরেতে দিলাম যখন ঠাই, এখন আমার দোষের অভাব নাই রে বন্ধু, এখন আমার দোষের অভাব নাই। বাহ, সুন্দর। আপনার যখন আপনি তো গান গাইছিলেন, নিজে নিজে চর্চা করছিলেন এবং সঙ্গীত নিয়ে আপনি লেখাপড়াও করলেন, কিন্তু পরবর্তীতে রিয়েলিটি শো কেন মনে হলো? রিয়েলিটি শোতে আসার একটা উদ্দেশ্য হচ্ছে, উদ্দেশ্য বলতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে না যে একেবারে খুব মানে টার্গেট নিয়ে আমি রিয়েলিটি শোতে এসেছি, সেরকম না। যখন রিয়েলিটি শোটার রেজিস্ট্রেশন হচ্ছে তখন আমার এক ফ্রেন্ড বললো যে চল আমরা যাই একসাথে অডিশন দিই। তো থাকে না, যেহেতু আমি স্টেজ পারফরমেন্স করি, আমাদের সেট আপে আরও সিঙ্গার আছে, তো সবাই মিলে একটা পিকনিক প্লাস মজার ছলে আসা, মানে রেজিস্ট্রেশন করে অডিশন দেয়, দেখি কি হয়। হ্যাঁ, কি হয়, মানে আমার যে হবে খুব একটা মানে ওই কনফিডেন্সটা হয়ে যাব, এই ব্যাপারটা কাজ করে। চ্যাম্পিয়ন তো অনেক দূরের কথা, মানে আমি যে সিলেকশন হব ওই চিন্তাটাই করি নাই। আচ্ছা এমনি যাচ্ছি সবাই মিলে মজা করার জন্য একটু দূর। তখন আমি বগুড়াতে থাকি, বগুড়া থেকে ঢাকায় অডিশন দেওয়ার জন্য আসছি। তো যে মজার জন্য ঢাকা ঘোরা হইলো, আমরা অডিশন দিয়ে কেনাকাটা করবো, ঘুরবো ফিরবো, এরকম আর কি প্ল্যান ছিল।
তো যারা খুব সিরিয়াস ছিল, যারা তারা টিকবে, তারা অনেক স্বপ্ন নিয়ে আসছে। আমি আসছি মূলত আড্ডার উদ্দেশ্যে। তো অডিশন দিলাম, প্রথম গানে আমি স্কার পেয়ে গেলাম। বাহ, তারপরে এক্সপেক্ট করেননি মনে হয়? না, প্রথম মানে কিছুটা তো মানে আশা ছিল যে কিছু দূর পর্যন্ত যাব, প্রাইমারি বাট লেভেলে একটা যে প্রিপারেশন থাকে না যে না এখানে আমার একটা কিছু করতেই হবে, রিয়েলিটি শোতে আমার টিকতেই হবে, ফাইনাল পর্যন্ত আমার যেতে হবে, একটা অ্যাম্বিশন থাকে, সেরকম অ্যাম্বিশন নিয়ে প্রথমে আসলে আমি রিয়েলিটি শোতে রেজিস্ট্রেশন করিনি, বন্ধু বান্ধবের সাথে করেছি। তারপর যখন 3টা ধাপ আমি পার হয়ে যাই, তখন আমার ভিতরে একটা তাগিদ কাজ করতে থাকে যে এবার কিছু একটা করতে হবে। এখন যেহেতু আমি প্রথম যে কঠিন যে রাউন্ডগুলো সেটাই তো পার হয়ে গেছি, এখন হয়তো বা একটু ভালো করে চেষ্টা করলে হয়তো আরো একটু কিছু দূর যেতে পারবো। তারপর থেকে একটু এফোর্ট দেওয়া শুরু করলাম। শেখার পার্থক্যটা কি আসলে? মানে ধরেন রিয়েলিটি শোতে আপনি আসলেন, আসার আগে তো আপনি অনেক কিছু জেনেই এসেছেন, তারপরও রিয়েলিটি শোতে শেখার তো আসলে শেষ নেই। শেখার এই শেষ নাই। পরিবর্তন মানে রিয়েলিটি লাইফটা শোগুলো কিভাবে হচ্ছে চেঞ্জ আসলে করেছে? একটা পরিপূর্ণ প্যাকেজ। আমি বলবো যে রিয়েলিটি শোগুলোতে এমনি তো আমরা ক্লাসিক্যাল শিখেই আসি, যে যেরকম আসে সবাই টুকটাক শিখেই আসে। রিয়েলিটি শোগুলোতে ধরেন যে অনেক হাজার হাজার প্রতিযোগী থেকে আপনার 10 জনকে নিয়ে মানে ফাইনালে 10 জনকে আনা হয়, অবশ্যই বেছে 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 ভালোগুলোকে আনা হয়। পার্থক্যটা হচ্ছে আমাদেরকে যখন রিয়েলিটি শোগুলোতে যখন ধরেন যে 20 জন চলে আসে কিংবা 15 জন চলে আসে, তখন বাংলাদেশের বড় বড় ওস্তাদ দিয়ে যে গ্রুমিংটা করা হয় সেটা তো আমরা বাহিরে পাই না। এটা একটা শিল্পীর জন্য অনেক বড় কিছু। এখানে আপনি অনেক কিছু 10 বছরে আপনি যা শিখছেন সেটা আপনি হয়তো 3 মাস বা 5 মাসের মধ্যে আমি প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখছি, গানটা শিখছি, গানের সুর সম্পর্কে শিখছি, কিন্তু গানটা আমি থ্রোয়িং করব কিভাবে, গানটা আমি উপস্থাপন করব কিভাবে দর্শকের সামনে, প্রেজেন্টেশনটা অনেক বড় একটা কিছু। লাইফ চেঞ্জ হয়েছে তারপরে? লাইফ তো অবশ্যই চেঞ্জ হয় আপু। একটা রিয়েলিটি শো থেকে বের হওয়া মানে একটা পরিচিতি পাওয়া, আর একটা রিয়েলিটি শো থাকলে কাজ করার সুযোগটা আপনার বেড়ে যায়। মানে মিউজিক ইন্ডাস্ট্রির সাথে আপনি প্রফেশনালি কাজ করছেন তখন, সুতরাং ওইখানেও আসলে কমিউনিকেশনটা খুব তখন আপনি ইম্পর্টেন্ট। সার্টিফাইড, কারণ আপনাকে তো বাংলাদেশের সেরা সেরা বিচারক আমাকে এখানে জাজমেন্ট করে নিয়ে আসছে, দর্শকে আমাকে দেখে এসএমএস করে আমাকে এখানে জায়গাটা করে দিয়েছে। জনপ্রিয়তা এবং টিকে থাকা, ইন্ডাস্ট্রিতে টিকে থাকা দুটো এক ব্যাপার নয়। তো এটা আসলে আপনার প্ল্যানটা কি, যে আপনি আসলে নিজেকে কোথায় দেখতে চান? আমি অবশ্যই টিকে থেকে জনপ্রিয়তা যেটা সেটাই থাকতে চাই। আমরা চাই আসলে আপনি টিকে থাকুন, আসলে প্রমিত বা শুদ্ধ যে বাংলা সঙ্গীত, সেই সঙ্গীত চর্চা করে জনপ্রিয়তা পাওয়াটা হয়তো একটু কঠিন, কিন্তু এটা একেবারে অসম্ভব নয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেই ধৈর্যটা আমাদেরকে রাখতে হবে। ভীষণ ভালো থাকুন, অনেক সুন্দর একটা সময় কাটলো, আড্ডা দিলাম। একদম শেষ পর্যায়ে ছোট্ট করে আপনার কণ্ঠে আমরা গান শুনতে চাইবো। আমি রিয়েলিটি শোতে যে গানটি গেয়ে অনেক প্রশংসা পেয়েছিলাম সদ্য সামিনা চৌধুরী ম্যাম এবং রেজনা চৌধুরী বন্যা ম্যামের কাছ থেকে, সেই গানটি করছি। ঠিক আছে, শুনি। খুব সুন্দর, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।